কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আইনমন্ত্রী বলছেন, আমাদের যে সোশিও ইকোনমিক যে অ্যাটমসফিয়ার, সেইখানে আমরা সবসময় মৃত্যুদণ্ডটাকে একটা ডেটারেন্ট পানিশমেন্ট হিসেবে মনে করেছি এবং সেই জন্যই এখানে মৃত্যুদণ্ড ইন্ট্রোডিউস করা হয়েছে। বেলারুসে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের এক জরিপে বলা হচ্ছে, ঢাকা শহরের অন্তত ৪৫% মানুষ এরই মধ্যে কোভিড-19 সংক্রমণে শিকার হয়েছেন। থাকছে করোনা ভাইরাস নিয়ে ফোন ইন। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভের মুখে আজ সরকার ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আইনমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামীকাল মঙ্গলবার এই মর্মে একটি অধ্যাদেশ জারি করবেন। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীর ওপর ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এর বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র ধিক্কার এবং বিক্ষোভের সৃষ্টি হয়। এরপর প্রায় প্রতিদিনই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। বেলারুসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হেনাজ কাজাকেভিজ বলেছেন, এই বিক্ষোভ এখন খুব উগ্রবাদী হয়ে উঠেছে। দক্ষিণ আফগানিস্তানে তালেবান জঙ্গিদের দমনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হেলমান্দ প্রদেশে গত কয়েকদিনের লড়াইয়ে কয়েক হাজার পরিবার ঘরবাড়ি ছাড়া হয়েছে। নাগোর্নো কারাবাখে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য আজারবাইজান এবং আর্মেনিয়া পরস্পরকে দোষারোপ করেছে। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে আজ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সাথে নতুন দফা বৈঠক করবেন বলে কথা রয়েছে। মিস্টার লাভরফ এই যুদ্ধবিরতিতে দুপক্ষকে রাজি করিয়েছিলেন, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। জাতিসংঘ বলছে, চরম আবহাওয়া, মহামারী এবং দারিদ্র্যের পরিণতিতে কোটি কোটি মানুষের জন্য এই পৃথিবী এখন, এই সংস্থার ভাষায়, বাসযোগ্যহীন নরকে পরিণত হয়েছে। জাতিসংঘের নতুন এক রিপোর্ট বলছে, গত ২০ বছরে প্রধানত জলবায়ু পরিবর্তনের জেরে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এর ফলে প্রায় ১২ লাখ মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে $২ ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। দুই আমেরিকান অধ্যাপক পল মিলগ্রাম এবং রবার্ট বি উইলসনকে নিলামের তত্ত্ব নিয়ে তাদের কাজের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি বলেছে, নিলামের বাজারে মানুষ কি আচরণ করে তা নিয়ে এই দুই অর্থনীতিবিদের কাজের বাস্তব প্রয়োগ রয়েছে এবং তাদের আবিষ্কার সমাজের জন্য অনেক উপকারে আসবে। পরিক্রমায় আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণ বিরোধী অপরাধের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আইনমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামীকাল মঙ্গলবার এই মর্মে একটি অধ্যাদেশ জারি করবেন। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীর উপর ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখে সরকার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজা ছিল, সেটি সংশোধন করেই মৃত্যুদণ্ডের প্রস্তাব অনুমোদন করা হয় মন্ত্রিসভার বৈঠকে। যাবজ্জীবন সাজার ব্যবস্থাও থাকছে, ফলে এখন থেকে ধর্ষণের শাস্তি হয় মৃত্যুদণ্ড, না হলে যাবজ্জীবন সাজা হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন আগামীকালের মধ্যেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির সব ব্যবস্থা তাঁরা নিচ্ছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা ধর্ষণ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেটাকে আজকে সংশোধন করে এটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এই দুটো সাজাই থাকবে।
নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশে ধর্ষণ বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনে থাকা বিভিন্ন সংগঠন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল। এরই মধ্যে সেই দাবি বিবেচনার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবরও এসেছিল। এখন অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর করা হচ্ছে। তবে মৃত্যুদণ্ড নিয়ে তর্ক বিতর্কও রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন, তাদের মানবাধিকার সংগঠনগুলো মনে করছে না যে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে। মানবাধিকার দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড তো কখনোই এটা সমর্থনযোগ্য না। তো সেটা তো গেলই, কিন্তু বর্তমানে যে বিচারের যে দীর্ঘসূচিটা সেইটাকে কাটাতে হবে এবং যা আইন আছে, যে বিচারগুলো হয়েছে সেগুলোকেও বাস্তবায়িত হয়নি, কার্যকর করা হয়নি। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে বিচার ব্যবস্থাকে তড়িৎভাবে যতটা আইনের মধ্যে যে বেঁধে দেওয়া সময়সীমা আছে তার মধ্যে সম্পন্ন করে বিচারটাকে কার্যকর করতে হবে। শুধুই মাত্র ধর্ষণের শাস্তিকে মৃত্যুদণ্ড নিয়ে এসে সেটা তো এই রায় পর্যন্ত গড়াবেই না। যদিও আন্দোলনকারী বিভিন্ন সংগঠন মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল, কিন্তু আন্দোলনকারীদেরও অনেকে মনে করেন আইনের প্রয়োগ এবং বাস্তবায়ন বা বিচার নিশ্চিত না করলে মৃত্যুদণ্ড দিয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে না। আইনমন্ত্রীর বক্তব্য হচ্ছে, ধর্ষণের যে চিত্র দেখা যাচ্ছে সেই পরিস্থিতি এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে। এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তারা মনে করেন। মৃত্যুদণ্ডের সম্বন্ধে যথেষ্ট বিতর্ক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে অনেক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আছে। আমাদের যে সোশিও ইকোনমিক যে অ্যাটমসফিয়ার, সেইখানে আমরা সবসময় মৃত্যুদণ্ডটাকে একটা ডেটারেন্ট পানিশমেন্ট হিসেবে মনে করেছি এবং সেই জন্যই এখানে মৃত্যুদণ্ড ইন্ট্রোডিউস করা হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি এই ধর্ষণ মামলার যেই সব ত্রুটি বিচ্যুতি বা অসুবিধা সেগুলি দূরীকরণ করে এই ধর্ষণ মামলাগুলি অত্যন্ত দ্রুত নিষ্পত্তির জন্য। পুরনো এবং নতুন মিলিয়ে ধর্ষণের মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেছেন আইনমন্ত্রী। তবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হওয়ার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ এই শাস্তি প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংবিধানে আছে যখন অপরাধ হয় সেই সময় যেই সাজা থাকে, আমাদের ৩৫ অনুচ্ছেদের সংবিধানের বলা আছে যে সেই সাজা বিচারে দেওয়া যাবে, এর বেশি সাজা দেওয়া যাবে না। সেই সংবিধানের ৩৫ অনুচ্ছেদের কারণে এই আইন সংশোধিত হওয়ার পরে অধ্যাদেশ জারি হওয়ার দিনের আগে যেই অপরাধগুলি হয়েছে সেইগুলি আগের আইনেই যা সাজা ছিল সেটাই আদালত দিতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন একটি মামলা নিষ্পত্তি করার জন্য ৬ মাস বা ১৮০ দিনের সময় বেঁধে দেয়া রয়েছে, কিন্তু বাস্তবে এই সময়ের মধ্যে বিচার শেষ হয় না বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। এদিকে সরকারি হিসেবেই গত ১৬ বছরে ৪,৫০০-এর বেশি ধর্ষণের মামলা হয়েছে এবং এর মধ্যে মাত্র ৬০টি ঘটনায় অভিযুক্তদের শাস্তি হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব এবং গবেষণা ইনস্টিটিউট আজ এক জরিপের ফল ঘোষণা করে জানিয়েছে, ঢাকা নগরীর প্রায় ৪৫% মানুষ ইতোমধ্যে কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। আইইসিডিআর তাদের জরিপের ফলের ভিত্তিতে আরও বলছে, ঢাকার বস্তিবাসীদের বেলায় কোভিড-১৯ সংক্রমণের হার অনেক বেশি। বস্তিবাসীদের ক্ষেত্রে এই হার প্রায় ৭৪%। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ঢাকা থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ পারভিন। শাহনাজ, ৪৫% ঢাকাবাসী এরই মধ্যে কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। এই সংখ্যাটা তো বেশ অবাক করার মতো, নাকি? মোয়াজ্জেম, সেটা বোধহয় বলাই যায়, কারণ প্রতিদিন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে, যেমন ধরুন আজকের হিসেবটা যদি দেই, আজকের হিসেবে বাংলাদেশের সংক্রমণ শনাক্তে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট পরীক্ষা করা নমুনার সংখ্যা ২০,৮৪,০০০-এর কিছু বেশি। আর এখনও পর্যন্ত পুরো বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট
80,000-এর মতো। IEDCR এর ওয়েবসাইটে যে তথ্য রয়েছে এই জরিপের ফল দেবার আগের তথ্য, তাতে ঢাকাতে 1 লাখের মতো সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে তথ্য রয়েছে। কিন্তু এই জরিপে যে ধারণা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে 45% মানুষ যদি ইতিমধ্যেই সংক্রমিত হয়ে থাকেন, আর ঢাকার জনসংখ্যা যদি আমরা 1.5 কোটিও ধরি, তাহলে 70 থেকে 75 লাখ শুধু ঢাকাতেই সংক্রমিত হয়েছেন। সেখানে সরকারি তথ্য হচ্ছে সারা দেশে প্রায় 3,80,000-এর মতো। তো পৃথিবীর বেশিরভাগ দেশেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন যে পরীক্ষা করে যা পাওয়া যাবে তার থেকে চিত্র হয়তো ভিন্ন হতে পারে, কম সংক্রমণ শনাক্ত হতে পারে, কারণ কিছু আক্রান্ত ব্যক্তি হয়তো পরীক্ষার আওতার বাইরে রয়ে গেছেন। কিন্তু বাংলাদেশে প্রতি 100টি পরীক্ষায় COVID-19 রোগী শনাক্তের হার 18 কিছু বেশি। তাই এই চিত্র বেশ অবাক হওয়ার মতোই বলতে হবে আর কি। তো এই জরিপটা ঠিক কিভাবে করা হয়েছে, এর মেথোডোলজি কি ছিল? যেটা করা হয়েছে যে গবেষণার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে থেকে দৈব চয়নের ভিত্তিতে 25টি ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে এবং প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়েছে এবং এই এলাকাগুলো থেকে 12,500 বা তার কিছু বেশি মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও গবেষণার কাজটি করা হয়েছে। তাতে দেখা গেছে যে তার মধ্যে 45% মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। বস্তি এলাকায় এই সংক্রমণের হার প্রায় 74% এবং এই জরিপে COVID-19 শনাক্ত হওয়া মানুষের মধ্যে 94%ই ছিলেন উপসর্গহীন। এরকম তথ্য এই জরিপে উঠে এসেছে। তো যেই সংখ্যাটা বলা হচ্ছে ঢাকার 45% মানুষ COVID-19 সংক্রমণের শিকার হয়েছেন, এই ফলটাকে বিশেষজ্ঞরা কিভাবে নিচ্ছেন, তারা কি বলছেন? এখনো পর্যন্ত সেই রকম প্রতিক্রিয়া আসছে না। আপাতত দেখা যাচ্ছে যে এই ফলটি নিয়েই বেশিরভাগ খবর আমরা দেখতে পাচ্ছি। তবে এই ফলটি যখন আজ প্রকাশ করা হচ্ছিল তখন সেখানে যেসব কথাবার্তা হয়েছে সেখানে উপস্থিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলেছেন যে এই জরিপের ফল অনুযায়ী বলা যেতে পারে যে বাংলাদেশে হয়তো হার্ড ইমিউনিটি যেটাকে বলে সেদিকে বাংলাদেশ যাচ্ছে। সাধারণত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে 60% এর উপরে যদি সংক্রমণ হয়ে যায় তাহলে একটি জনগোষ্ঠীর 60%, তাহলে বলা যাবে যে হার্ড ইমিউনিটি অর্জন করেছে তারা। তো এখানে যদি 45% হয়ে থাকে তাহলে বাংলাদেশ হয়তো হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে, সেই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে কথা বলছিলেন সহকর্মী শাহনাজ পারভীন। লন্ডনের একটি নামকরা চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট উৎসবে এবার যেসব ছবি প্রদর্শিত হচ্ছে সেখানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের এক তরুণ নির্মাতার ছবি নোনা জলের কাব্য। পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের একেবারেই প্রথম ছবি এটি, আর সেই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামীকাল লন্ডনে BFI এর উৎসবে। বাংলাদেশের একটি জেলে পল্লীর পটভূমিতে তৈরি করা এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের কাছে। নোনা জলের কাব্য আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। তো এই ছবিটি নিয়ে আমি গত 5 বছর ধরে কাজ করছি। ছবিটি বাংলাদেশের একদম প্রত্যন্ত একটি চরে একটি জেলে পাড়ায় আবর্তিত হয়েছে। শহর থেকে একজন আর্টিস্ট এই জেলে পাড়ায় যায় এবং সেখানে যে একটি স্টুডিও স্থাপন করে। দেখা যায় যে জেলের পরিবার, জেলেরা, তাদের ছেলে মেয়েরা, তাদের মধ্যে এক ধরনের কৌতূহল জেগে ওঠে এবং কৌতূহল থেকে এক ধরনের ভালো লাগাও জন্ম নেয় এই আর্টিস্টের প্রতি। কিন্তু তারপর যখন এই চরটির আশেপাশের মাছ হঠাৎ করে সমুদ্র থেকে গায়েব হয়ে যায় বা যে সময় মাছ আসার কথা সে সময় আসে না, তখন বয়োজ্যেষ্ঠরা বলা শুরু করেন যে শহর থেকে এই আর্টিস্ট একটা কুপ্রভাব বা একটা খারাপ বাতাস নিয়ে এসেছে। এবং তখন দেখা যায় যে জেলেরা আবার মুখ ফিরিয়ে নেয় এবং এক ধরনের একটা দ্বন্দ্ব এবং বিদ্বেষ তৈরি হয়। তো এই নিয়েই নোনা জলের কাব্যের গল্প। তো এই ছবিটি BFI এর উৎসবে দেখানো হচ্ছে, এটি নিশ্চয়ই একটি বিরল সুযোগ। কেমন লাগছে আপনার? জি, আমার অবশ্যই খুবই ভালো লাগছে। তবে আমি সত্যি কথা বলতে সবচেয়ে বেশি খুশি যে আমাদের যে জেলে ভাইরা এবং তাদের পরিবাররা আমাদের এই ছবিতে কাজ করেছেন, তারা শুধু ক্যামেরার পেছনে না, ক্যামেরার সামনেও কাজ করেছেন। আমি শহর থেকে শুধুমাত্র 5 থেকে 6 জন ট্রেইনড অ্যাক্টর নিয়েছিলাম, আর বাকি সব জেলে ভাই এবং বোনরাই কাজ করেছেন এই ছবিতে। তাদেরকে যখন শোনাতে পেরেছি যে আপনাদের এই ছবি নোনা জলের কাব্য
বিশ্বের অন্যতম প্রথম সারির একটি ফেস্টিভ্যালে দেখানো হবে লন্ডনে, এবং তারপর সেখান থেকে বুসানে যাবে। এটা শুনে তাদের মধ্যে সত্যি এক ধরনের উল্লাস আমি লক্ষ্য করেছি, কারণ করোনা কালে সবারই জীবনে এক ধরনের অন্ধকার নেমে এসেছে। তো এর মধ্যে এরকম একটা ভালো খবর পেয়ে জেলে ভাইরা সবাই উল্লাস করেছেন। বলছিলেন বাংলাদেশের চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এবারে আজকের ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী শাহনাজ পারভীন। ধন্যবাদ মোয়াজ্জেম। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে সবাইকে স্বাগত। আজ করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। শুরুতেই ডাক্তার বেন্নুরকে ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে প্রথম প্রশ্নটি করছেন খুলনা থেকে ফাতেমা আক্তার। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমার আজকে সারাদিনে আর কি কাশিটা অনেক বেশি, আর হচ্ছে 5 বারের মতো হচ্ছে বাথরুম হয়েছে, আর মানে পেটের ভিতরে শুধু মানে ডাকতেছে, মনে হচ্ছে এরকম লাগতেছে, আর কাশি বেশি আর গলায় ব্যথা, আর হচ্ছে প্রসাবে খুব জ্বালা পোড়া। জ্বর আছে কি? হ্যাঁ, জ্বর মানে হালকা জ্বর আসে যায়, এরকম ঘেমে জ্বরটা ছেড়ে যায় আবার। আপনি যে সমস্যাগুলো বলছেন এটি কোভিড কারণে হতে পারে, তবে পুরোপুরি মিলছে না। আমার মনে হয় আপনার যেহেতু প্রস্রাবে জ্বালা পোড়া আছে, এটি সম্ভবত প্রস্রাবের ইনফেকশন থেকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে হয়েছে। আপনার এক্ষেত্রে প্রথম প্রয়োজনীয় কাজ হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, এটি যদি ইনফেকশন হয়ে থাকে সেজন্য একটা অ্যান্টিবায়োটিক খাওয়া এবং প্রচুর পরিমাণে পানি পান করা, যাতে আপনার ইনফেকশনটি দীর্ঘস্থায়ী না হয়। এবারে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিশি খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চুয়াডাঙ্গা থেকে বলছি। আমার আম্মুর হচ্ছে হার্টের প্রবলেম আছে, আমি পরীক্ষা করেছিলাম তাই বলছিল। তারপরে আমার আম্মু হচ্ছে মিষ্টি খেতে পারে না, অথচ আমার আম্মুর কোনো ডায়াবেটিস নাই। আমি পরীক্ষা করছি, ডায়াবেটিস ধরা পড়েনি, কিন্তু মিষ্টি খেতে পারে না। মিষ্টি খেলে বুকের ভিতরে ধরফর শুরু হয়ে যায়, তখন মানে একদমই মানে স্থির হয়ে থাকতে পারে না, অস্থির হয়ে যায় তখন। তো এটা কেন হয়? এটা আসলে আমার মনে হয় যে সম্ভবত আপনার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি। আপনার মার সম্ভবত মিষ্টিটা সহ্য হচ্ছে না। এক্ষেত্রে আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ খাদ্য পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জিনিসটি সমাধান করার চেষ্টা করুন। এবারে খুলনা থেকে প্রশ্ন করছেন মোহাম্মদ মিজানুর রহমান। আমার সমস্যা হচ্ছে এই কোভিড আক্রান্ত হওয়ার পরে এখন এই মুহূর্তে আমার যে সমস্যা, যেমন লাস্ট নাইট আমি ঘুমাতে পারিনি, শরীরে এত পরিমাণ ব্যথা, আমার মানে মাংসে আমি পিঠ দিতে পারছি না, খুব ব্যথা করছে, একেবারে ফিজিক্যালি আঘাত পেলে বা কেউ মারলে বা যে ধরনের ব্যথা হয় এই ধরনের ব্যথা। আর কাশি হচ্ছে খুবই শুকনা কাশি, গলা শুকায় যাচ্ছে, বারবার তৃষ্ণা পাচ্ছে। এই প্রবলেমটা আমার এই মুহূর্তে খুব বেশি হচ্ছে আর কি। আপনি যেটা বলেছেন, আপনি কোভিড আক্রান্ত হয়েছেন, আমি ধরে নিচ্ছি যে আপনার কোভিড টেস্টটি পজিটিভ হয়েছে, এবং যে সমস্যাগুলো আপনি বলেছেন এগুলি হতে পারে এই কোভিড করোনা আক্রমণে অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আপনার এই গা ব্যথা, মাসল ব্যথা, এই জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ 3 বেলা খাবেন। যদি জ্বর থাকে সেটিতেও এটি কাজ করবে। আর তাছাড়া আপনি ভিটামিন সাপ্লিমেন্ট অবশ্যই নেবেন। যদি না খেয়ে থাকেন তাহলে জিঙ্ক সাপ্লিমেন্ট, ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলোর সাপ্লিমেন্ট আপনি অবশ্যই শুরু করবেন। এবারে আমাদের সঙ্গে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাশফিয়া পারিসা। আমার প্রশ্নটি হচ্ছে যে হার্টের কোন রোগের ক্ষেত্রে, কোন রোগ হলে আমরা আমাদের সিরিয়াসলি একটা স্টেপ নেওয়া উচিত, বসে থাকা উচিত না, আর কোন কোন রোগ হলে আমাদের খুব আর্জেন্ট ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত? ডক্টর বেন্নুর, আপনি কি প্রশ্ন কি শুনতে পেয়েছেন? আমি ভালো বুঝতে পারিনি, ওনার কথাটা খুব কেটে কেটে গিয়েছে। আরেকবার যদি বলেন উনি, তাহলে ভালো হয়। আমি বলতে চাচ্ছি যে আমাদের হার্টের মানে আমাদের যে মানে কোন কোন প্রবলেম গুলো হলে আমাদের বসে থাকা উচিত না, আমাদের অবশ্যই ডাক্তারের সাথে খুব আর্জেন্ট কনসাল্ট করা উচিত, মানে কোন কোন রোগগুলো হলে? হার্টের রোগ।
আচ্ছা, আমি যেটা ধারণা করছি যে হার্টের কি ধরনের আলামত সাইন সিম্পটম দেখা দিলে আপনি হার্টের রোগ সন্দেহ করবেন এবং চিকিৎসকের কাছে যাবেন সেটি জানতে চাচ্ছেন। তো এটির ক্ষেত্রে প্রথমত হচ্ছে গিয়ে যে আপনার হৃৎপিণ্ডের গতি অর্থাৎ হৃদস্পন্দন বা আমরা যেটাকে হার্টবিট বলি সেটি যদি অতিরিক্ত হয় বা যদি অনিয়মিত আকারে হয় সেটির ব্যাপারে লক্ষ্য করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনার বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভূত হয়, সেই সাথে এই ব্যথাটা যদি ঘাড়ের দিকে বা হাতের দিকে, বাম হাতের দিকে ছড়িয়ে যেতে থাকে, প্রচন্ড ঘাম হয় সেই সাথে, সেইরকম একটা পরিস্থিতি হলে অবশ্যই এটা হার্টের সম্ভাবনা রয়েছে, হার্টের রোগের। আর এছাড়াও যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে আপনার হৃদরোগের ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া যদি আপনার হঠাৎ করেই দেখেন যে শরীরে পানি আসছে, বিশেষত পায়ের গোড়ালির দিকে পা ফুলে যাচ্ছে এবং সেখানে আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যাচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে, তখনও আপনি হৃদরোগের পরামর্শ নেবেন। মোটামুটি ভাবে প্রাথমিক অবস্থায় বলা যায় যে এগুলোই হৃদরোগের প্রাথমিক আলামত। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে আজ বক্ষব্যাধি বিষয়ে এবং করোনা ভাইরাস বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং তিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ। কিন্তু আমার মনে হয় বক্ষব্যাধিকে হার্টের প্রবলেম বলে অনেকে ভুল করছেন। প্রশ্নগুলো বক্ষব্যাধি বিষয়ক করার জন্য অনুরোধ করছি। এবার ঢাকা থেকে যোগ দিচ্ছেন রোকসানা এমা। মানে আমার আম্মুর হার্টের সমস্যা, তো এর জন্য গরুর মাংস, খাসির মাংস কিংবা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া নিষেধ। তো আম্মু মাঝে মাঝে এগুলো খেয়ে ফেলে। মানে আম্মুর জন্য এগুলো কি পরিমাণ খাওয়াটা ক্ষতিকর হবে? আপনি আবারও হৃদরোগ সংক্রান্ত প্রশ্নই করেছেন, তবু আমি সংক্ষেপে বলার চেষ্টা করি যে আপনার এগুলোকে নিষেধ করা হয়েছে তার কারণ আমি মনে করছি যে ওনার কোলেস্টেরল লেভেলটা হয়তো বেশি থাকে এবং সেই কারণে চিকিৎসক হয়তো সন্দেহ করেছেন যে তার হার্টে ব্লক হতে পারে। অতএব এক্ষেত্রে আসলে এই ধরনের খাবার যতদূর সম্ভব পরিত্যাগ করাই উচিত এবং মাঝে মধ্যে লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল লেভেল গুলো দেখতে হবে যে কোলেস্টেরল লেভেল যেন কোনো অবস্থাতে না বাড়ে। যদি এটি বাড়তির দিকে থাকে তাহলে এই খাবারগুলো সম্পূর্ণরূপেই বাদ দিতে হবে। এবারে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সুজন ইসলাম। জি, আমার প্রশ্নটি হচ্ছে বক্ষ সংক্রান্ত সকল রোগ নিরাময়ে শৃঙ্খলা, খাদ্য নিয়ন্ত্রণ এবং ওষুধ সেবন কতখানি গুরুত্বপূর্ণ এবং করোনাকালীন বক্ষ রোগীদের বাড়তি সতর্কতা হিসেবে কি করা যেতে পারে? জি, আপনার প্রশ্নটি একেবারেই প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত এবং সুন্দর প্রশ্ন। আসলে সুস্থ একটি বক্ষ রাখতে হলে অর্থাৎ ফুসফুসকে সুস্থ রাখতে হলে আপনার নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। বিশেষ করে নিয়মিত হালকা শরীরচর্চা করা, শ্বাসের ব্যায়াম করা এবং নির্মল বাতাসে বায়ু সেবনের চেষ্টা করা, ধূমপান পরিত্যাগ করা, সুষম খাদ্য গ্রহণ করা, এগুলো খুবই জরুরি। আর সেই সাথে এই করোনাকালীন সময়ে এই জরুরি জিনিসগুলোকে আরো বেশি ভাবে মানতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের ফুসফুসকে শক্তিশালী রেখে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে করোনার বিরুদ্ধে যাতে আপনি সুস্থ থাকেন সেই চেষ্টা করা। এছাড়া আমরা ভ্যাকসিনের কথা বলে থাকি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো এক্ষেত্রে আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে। যারা পরের দিকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের জানিয়ে দেই আজ করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। এবারে প্রশ্ন নিয়ে আসছেন গোপালগঞ্জ থেকে সাবরিন খান। জি, বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, করোনার ধরন বা রূপ কি আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হলে সেটা কি ধরনের পরিবর্তন, আমরা কিভাবে বুঝতে পারবো? না, করোনার সূচনা থেকে যে ধরনের সমস্যাগুলো এটি তৈরি করছিল সেগুলো অবশ্যই রয়েছে, যেমন সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব। সেই সাথে আমরা সময়ের সাথে সাথে আরো বেশ নতুন ধরনের কিছু কিছু সাইন সিমটম একটু পাচ্ছি, যেমন একটা হচ্ছে যে নাক বন্ধ থাকা, নাকে গন্ধ না পাওয়া, খাওয়ার অরুচি, সেই সাথে ডায়রিয়া হচ্ছে অনেকের ক্ষেত্রে আপনার হাতে পায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা হচ্ছে। এগুলো প্রথম দিকে এতটা ছিল না, আস্তে আস্তে এই ধরনের নতুন কিছু সাইন সিমটম আসছে এবং এটি যেহেতু একটি নতুন রোগ এবং সময়ের সাথে হয়তো আরো কিছু নতুন সাইন সিমটম এটা আসতে পারে।
ডক্টর বেন্নুর, এখানে আমি একটি প্রশ্ন করি। এই যে আপনি নাকের ঘ্রাণ নেয়ার ক্ষমতা এবং খাবার গ্রহণের বিষয়টি উল্লেখ করলেন, মানে কাছাকাছি সময় এরকম তথ্য দেখছিলাম যে এই দুটো মানে লক্ষণকে এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দুটো এখন দেখা যাচ্ছে প্রায় সব করোনা রোগীর ক্ষেত্রে নাকের ঘ্রাণ চলে যাওয়া এবং খাবারে অরুচি আসাটা দেখা যাচ্ছে। এই কারণে আমরা এখন একটি অন্যতম আলামত হিসাবে এটিকে গ্রহণ করেছি এবং এটি থাকলে করোনা হওয়ার সম্ভাবনা আছে বেশি বলে আমরা মনে করি। এবারে রংপুর থেকে যোগ দিচ্ছেন শামসুন নাহার আক্তার। আমার প্রশ্ন হচ্ছে যে কোন কোন খাদ্য গ্রহণ করলে মানবদেহে করোনার ঝুঁকি কমে আসতে পারে। আর আমার একটু সমস্যা যে একটু ভারী কাজ, যেমন কাপড় ধোয়া বা টিউবওয়েলে পানি চাপলে মানে বুক ধরপড় করে এবং মানে শরীরের শক্তি মানে হারিয়ে ফেলি। আপনার প্রথম প্রশ্নটির উত্তরে আমি বলি যে এক্ষেত্রে আমি যেটা সবসময় বলে থাকি যে সুষম খাদ্যাভ্যাস এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ আমাদের গুরুপাক খাদ্য, মাছ মাংস বা তৈলাক্ত খাদ্য পরিহার করে বেশি পরিমাণে শাকসবজি গ্রহণ করা, ফলমূল প্রতিদিন অন্তত দেশি ফল একটা খাওয়া, যেগুলোর মধ্যে ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন গুলো থাকে, সেদিকে নজর দিতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কাঁচা লবণ খাওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সব মিলিয়ে একটি স্বাস্থ্যকর সুষম খাদ্যাভ্যাস, সেটির দিকে নজর দিতে হবে। আর দ্বিতীয় যেটি আপনি বলেছেন যে আপনি ভারী কাজ করলে বুক ধড়ফড় করে, আমার মনে হয় যে আপনি আপনার রক্তচাপের ব্যাপারটি মেপে দেখুন যেটি সঠিক আছে কিনা এবং সেই সাথে একজন হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন যে আপনার হার্টে কোনো দুর্বলতা রয়েছে কিনা। তারা এটা আপনাকে ভালো সাজেশন দিতে পারবেন। এবারে ঢাকা থেকে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার কোভিড পজিটিভ ছিলাম জুন মাসের শেষের দিকে। আমার নিঃশ্বাস নিলে আমার দুই হাড় মানে বুকের দুই হাড়ের নিচে ব্যথা করছে। হ্যাঁ, এইটার কারণটা কি? আর হাত পা প্রচন্ড রকম ব্যথা করছে। এখন যেটা আমরা দেখছি যে কোভিড পরবর্তী সময়ে অনেকের ক্ষেত্রে ফুসফুসে একটি ফাইব্রোসিস বা ফুসফুস শুকিয়ে যাওয়া ধরনের একটি সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে আপনি অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। প্রয়োজনে সিটি স্ক্যান বা অন্তত পক্ষে এক্সরে চেস্ট করে দেখতে হবে যে আপনার ফুসফুসে সেই ধরনের ফাইব্রোসিস তৈরি হয়েছে কিনা। যদি সেরকম হয়ে থাকে তাহলে ফাইব্রোসিসটা দূর করার বা এটিকে আর যাতে না বাড়ে সেই ব্যাপারে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হবে। আর আপনি যেটা বলেছেন যে হাতে পায়ে বা হাড়ে ব্যথা হচ্ছে, সেজন্য আপনাকে ভিটামিন ডি জাতীয় সাপ্লিমেন্ট যদি না নিয়ে থাকেন সেটা নিতে হবে এবং প্রয়োজন হলে এটি স্বল্প মাত্রার ব্যথা নিয়ন্ত্রক ওষুধ যেগুলো আছে যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ সেগুলো আপনি খেয়ে দেখতে পারেন। এবারে আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সৈয়দ হাসান। জি, আমার প্রশ্নটি হচ্ছে আনুমানিক কতদিন পর করোনা ভাইরাসের টিকা আসতে পারে? এটি একটি বিশ্বব্যাপী প্রশ্ন। আমরা ধারণা করছি যে হয়তো আগামী বছরের মধ্যে এই টিকাটির একটি সফল জিনিস আমাদের হাতে আসতে পারে। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে যে বছর দেড়েক আরো লেগে যেতে পারে। আসলে এটিকে সঠিক কোনো ডেডলাইন বা সময়সীমা নির্ধারণ করে বলাটা সম্ভব নয়। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের যদি কপাল ভালো হয় হয়তো আমরা আগেও পেয়ে যেতে পারি। আমাদের হাতে সময় ফুরিয়ে এসেছে, আর কোনো ফোন কল বা প্রশ্ন আমরা নিচ্ছি না। আজ যারা ফোন ইনে অংশ নিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যাদের সময় দিতে পারেনি আশা করি তারা আগামীতে আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুরকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতাদের এখন ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে মোয়াজ্জেম হোসেনের কাছে। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে এই ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী শাহনাজ পারভিন। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের আজকের অতিথি ডক্টর কাজী বেন্নুরকেও। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে সরকার আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে। বেলারুসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। আর বাংলাদেশের এক জরিপে দাবি করা হচ্ছে ঢাকা শহরের অন্তত ৪৫% মানুষ এরই মধ্যে কোভিড-19 সংক্রমণের শিকার হয়েছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে ৭:৩০ আর ভারতে সন্ধে ৭টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে
বিবিসি লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।